নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এবং এই যে অমৃত ভবিষ্যৎ শব্দটির মধ্যেই আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু লুকিয়ে রয়েছে। এবং অবশ্যই বলবো, যেই অমৃত ভবিষ্যতের সন্ধানে মানুষ খুঁজে বেড়ান, সেই সন্ধান যার কাছে পান তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই বিশিষ্ট শক্তি উপাসক জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি যার কাছে মানুষ এসে যার প্রতিকার প্রতিবিধানে মানুষ আজকে কিন্তু সেই অমৃত ভবিষ্যতের সন্ধান পাচ্ছেন। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রত্যেককে নমস্কার। একদম দাদা রয়েছেন আমাদের সাথে। তার আগে বলে রাখি যে আজকে কিন্তু অবশ্যই সেই দিন, অর্থাৎ বকুল অমাবস্যার দিন, একটা স্ট্রং অমাবস্যা, স্ট্রং যোগ, যেখানে কিন্তু আপনারা জানেন যে কিছুক্ষণ পরে দাদাকে কিন্তু আপনারা তারাপীঠে পাবেন এবং সেখানে তিনি কিন্তু মহাযজ্ঞ করবেন। এবং বহুদিন ধরে সেটা বলা হচ্ছে, পূর্ণাহুতি পুজো থেকে শুরু করে গ্রহ সংস্কার সমস্ত কিছু কিন্তু এই মহাযজ্ঞের মাধ্যম দিয়ে আপনারা পাবেন, যেমনটি এত বছর ধরে হয়ে আসছে, এত দিন ধরে হয়ে আসছে, উনি করে থাকছেন। সুতরাং সুযোগ এখনও রয়েছে, কারণ রাতের বেলায় কিন্তু সেই পুজো হবে। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি দাদার কাছেই সরাসরি চলে যাব। প্রথমে বলি, অল ইজ ওয়েল উইথ হিম হু হ্যাজ এ গুড অ্যান্ড হ্যাপি এন্ডিং, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, মধুর রেণ সমাপয়েত। আমরা জানি ভবিষ্যৎ আমাদের ততটাই মজবুত হবে বর্তমান সময়কে আমরা যতটা মজবুতভাবে কাজে লাগাতে পারবো। আমরা জানি যে সময় কিন্তু খুব ধীরে ধীরে আসে, কিন্তু চলে যায় কিন্তু উল্কা গতিতে। আমরা জানি যে সময় এবং সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। দেখুন, যে কোনো খারাপ সময় কিংবা যে কোনো অধ্যায় শেষের সাথে সাথে কিন্তু পরবর্তী নতুন অধ্যায় কিন্তু শুরু হয়। তাই আজ বকুল অমাবস্যা, 111তম সর্বপরিত্রাণের মহাযজ্ঞ। আর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার হয়তো 4-5 ঘন্টা পরে সেই অমাবস্যার মূল যেই কর্মক্রিয়া সেটা তো শুরু হতে চলেছে। বছরের শেষ অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অমাবস্যা। তা এই অমাবস্যা যারা কাজে লাগিয়েছেন তারা তো ঠিক আছে, এখনও পর্যন্ত কিছু সময় আপনাদের হাতে থাকছে। অর্থাৎ যারা পুজো পূর্ণাহুতি দিতে চান, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, এর মধ্যেই যোগাযোগ করতে পারেন, মানে আগামী 3-4 ঘন্টার মধ্যে। কারণ প্রত্যেককে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে লিঙ্ক দেওয়া, বাড়িতে বসেই পুজো যাগযজ্ঞ সমস্ত দেখতে পারবেন। পুজো শেষে বিভিন্ন যে নির্মাল্য দ্রব্য কিংবা বস্তু আপনাদের ঠিকানায় কিন্তু 72 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকছে। তা নয়, এটা ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের গ্রহ সংস্কার কিংবা বিভিন্ন রকমের যে ধরনের সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয়, প্রত্যেকটি সমস্যার কিন্তু শাস্ত্রীয় সমাধান কিন্তু আজ সন্ধ্যাবেলায় বকুল অমাবস্যা মহাযজ্ঞে করা হবে। এবং কিছুক্ষণ সময় আপনারা পাবেন যাদের মনে হচ্ছে যে অনলাইন কনসালটেন্সি খুব বেশি হলে 5-6 জনকে দেওয়া যেতে পারে অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তা যাদের মনে হচ্ছে এই বছরের সময়টাকে, শেষ সময়টাকে কাজে লাগিয়ে 2026 সালের যে সূচনা, আপনার জীবনে যেন প্রত্যেকটি অধ্যায়ের শুভ সূচনা ঘটুক এবং দুঃখের যেন অবসান ঘটুক, এটা গেল বকুল অমাবস্যার কথা। এবং প্রত্যেকটি মুহূর্তে বলি, এই যে জ্যোতিষ প্রকৃত বিচার এবং তার শাস্ত্রীয় সমাধান করবার জন্য গ্রহশান্তি পূজা যাগযজ্ঞ এটা করাই কিন্তু আবশ্যক। কারণ আমরা যখনই কোনো বিচার করি, কারণ বিচারটা সবসময় শাস্ত্রীয়ভাবে করবার চেষ্টা করি। প্রতিকার প্রতিবিধান যেটা থাকে, দেখুন সেখানে কোনো ধরনের অযাজ্ঞিক আচরণ, অপুরোহিত আচরণ এগুলো কিন্তু পেশ করলে চলবে না। কারণ আমরা যদি কোনো রকমের যদি জ্যোতিষের বিচারটাকে অবিচারে ভাবি কিংবা অভদ্রভাবে ভেবেচিন্তে সেটাকে অশাস্ত্রীয়ভাবে যদি সেটা প্রয়োগ করতে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু ফল প্রাপ্তিতে কিন্তু আমাদের কিন্তু ব্যাপকভাবে কিন্তু বাধা আসতেই পারে। মানে সেখানে কিন্তু আমাদের মানুষ তো অনেকে জ্যোতিষীর কাছে যায়, প্রতিকার প্রতিবিধান নেয়, কিন্তু জ্যোতিষের সঠিক বিচার এবং তার আধ্যাত্মিক প্রয়োগ আপনাকে কিন্তু ফলদান দিতে পারে। তাহলে কিন্তু আমাদের অপ্রাপ্তি বলে কিছু থাকে না। তাই যাই হোক, যেহেতু বলেছিলাম যে বিচারটা জ্যোতিষে বিভিন্ন রকমের হয়, কী ধরনের হয় আপনাদেরকে অতীতে বহু প্রোগ্রামের মাধ্যমে দিয়েছি। আজকেও যেগুলো বলবো 2-3টে বিষয় নিয়ে বলবো, যদিও অল্প সময়ের মধ্যে পুরোটা তুলে ধরা যায় না। যা বলবো খুব বেশি হলে সেটা হয়তো 5%, এর বাইরে হয়তো বলতে পারবো না সময়ের অভাবে। তাও আমি একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। চতুষ্কোণ হচ্ছে জ্যোতিষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার। কেন আমরা ফল পাই না? জ্যোতিষ বিচার করিয়েছি,
আমরা প্রতিকার প্রতিবিধান নিয়েছি কিন্তু ফল পাচ্ছি না। কেন? কারণ অতটা যদি আমরা সাধারণ মাপের বিচার করি কিংবা প্রতিকারটা যদি সাধারণভাবে করি তাহলে তো ফল কেন, মানে জ্যোতিষটাকে আমরা তখন অবৈজ্ঞানিক ভাবতে পারি কিংবা ফেলনা ভাবতে পারি, কিন্তু তা তো নয়। চতুষ্কোণ বিচার কি সেটি? দেখুন, গ্রহরা কিন্তু গ্রহদের মধ্যে সম্বন্ধ সৃষ্টি করে, হ্যাঁ, বিভিন্ন রকমের সম্বন্ধ সৃষ্টি হয়। এবং এই যে গ্রহদের সম্বন্ধ, একটা হলো প্রেক্ষাও কিন্তু গ্রহদের মধ্যে একটি সম্বন্ধ। তা প্রেক্ষা কিন্তু 7 রকমের হয়, আমি অনেক আগেই বলেছি। কনজাংশন অর্থাৎ সংযোগ, দুটো গ্রহ একই রাশিতে থাকা একটি প্রেক্ষা। সেমি স্কোয়ার অর্থাৎ 45 অংশের মধ্যে দুটো গ্রহ থাকা, সেটাও একটি প্রেক্ষা। সেক্সটাইল অর্থাৎ 60 অংশের মধ্যে থাকা, সেটাও একটি প্রেক্ষা। আবার দেখুন, স্কোয়ার অর্থাৎ 90 অংশের মধ্যে দুটো গ্রহে অবস্থান করা, সেটিও একটি প্রেক্ষা। ট্রাইন 120 ডিগ্রি অংশের মধ্যে থাকা, সেটিও একটি প্রেক্ষা। সে স্কোয়ার অর্থাৎ 135 ডিগ্রির মধ্যে, সেটাও একটি প্রেক্ষা। এবং সপ্তম প্রেক্ষা হচ্ছে অপোজিশন, যেটাকে আমরা বলি সমসপ্তমে। কোনো গ্রহ, বৃহস্পতি হয়তো কর্কটে আছে, চন্দ্র হয়তো মকরে আছে, অর্থাৎ এই যে সমসপ্তম, এটা বলে অপোজিশন। তো এই 7টি প্রেক্ষার মধ্যে মনে করা হয় স্কোয়ার, এটা পাশ্চাত্য এই জ্যোতিষের যখন আলোচনাটা হয়, পাশ্চাত্য কিন্তু আলোচনা করে স্কোয়ার প্রেক্ষা কখনোই শুভ নয়, যেটাকে আমরা বলি চতুষ্কোণ। এই স্কোয়ার প্রেক্ষা চতুষ্কোণ উদাহরণ এখন বর্তমানে দিতে পারি, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। সেটা হচ্ছে মঙ্গল এবং শনি কিন্তু এখন পরস্পরের স্কোয়ারে আছে। অর্থাৎ মঙ্গল এই মুহূর্তে ধনু রাশিরভাবে অবস্থান, শনি তো মীন রাশিরভাবে অবস্থান। অর্থাৎ জন্মকালীন কিংবা গোচরে মঙ্গল যেখানে থাকবে, সেই রাশি সাপেক্ষে শনি যদি চতুর্থ ভাব কিংবা দশম ভাবে থাকে, তাহলে সেটা কিন্তু স্কোয়ার প্রেক্ষা হলো, যেটাকে আমরা চতুষ্কোণ বলছি। এই প্রেক্ষা শুভ গ্রহের মধ্যেও হতে পারে, কিন্তু শুভ গ্রহের মধ্যেও যদি কোনো স্কোয়ার সম্বন্ধ হয়, সেটিও কিন্তু নেগেটিভ অর্থাৎ অশুভ, কিন্তু সেটা মধ্যম মানের অশুভ, মাঝারি ধরনের। কিন্তু এই যে স্কোয়ার প্রেক্ষা, দুটো গ্রহ যদি পাপক গ্রহ হয়, তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ, যেটা বর্তমানে গোচরে চলছে। অর্থাৎ মঙ্গল ধনুতে, মিনে হচ্ছে শনি, এরা পরস্পর চতুর্থ দশম সম্পর্কে আবদ্ধ, যেটা থাকবে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত। এটা গোচরে থাকাটাও খুব খারাপ, এটা কোনো জন্মকালীন ছকে, সেই ছকে থাকাটাও খারাপ। তাহলে মঙ্গল শনি, তাহলে যেই সংযোগটা ঘটলো প্রেক্ষা অনুযায়ী স্কোয়ার সম্বন্ধ হলো, আপনার আমার জন্মছকে যদি কোনো পাপগ্রহ এরকম সম্বন্ধে আবদ্ধ হয়, তাহলে ধরুন মঙ্গল আমার বিবাহকারক গ্রহ, শনি হয়তো আমার কর্মকারক গ্রহ, তাহলে এরা ফলাফল দিতে আমাদের কখনোই পারবে না। এবং সেটা যদি শুভ গ্রহেরও প্রেক্ষা হয়, সেটাও কিন্তু অশুভ ফল প্রদান করে। যদি বৃহস্পতি চন্দ্রের যদি এই চতুর্থ দশম সম্পর্ক যদি সৃষ্টি হয়, এবার বৃহস্পতি দেখা গেল আমার ব্যবসাকারক গ্রহ, ভালো ফল পাচ্ছি না। চতুর্থ চন্দ্র দেখা গেল আমার বিদ্যাপতিকারক গ্রহ কিংবা পঞ্চম প্রতিকারক, তাহলে আমি কিন্তু সেক্ষেত্রে ভালো ফল পাবো না। তাহলে জন্মছকে চতুষ্কোণ বিচার করে আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা গেল একটি অধ্যায় গেল। 2 নম্বর, যেটা খুব উল্লেখযোগ্য, আইনি সমস্যা, মামলা এবং মোকদ্দমা। বিভিন্ন রকমের আইনি সমস্যা, শুধু দাম্পত্য জীবনের ক্ষেত্রে তা নয়, বাস্তু, শরিকি ঝামেলা, যে কোনো ধরনের, ধরুন মানহানির মামলা হতে পারে, অকস্মাৎ কিছু ব্যাংকিং সমস্যা কিংবা পাশের বাড়ির প্রতিবেশীদের সাথে কিছু সমস্যা, যানবাহন সংক্রান্ত সমস্যা, যে কোনো ধরনের আইনি সমস্যা, মামলা যে কোনো বয়সে আসতে পারে, যে কোনো ধরনের হতে পারে। মানে মামলা মানেই যে শুধুমাত্র যে গুলিবাজি কিংবা ওই ধরনের ঝগড়া অশান্তি, মারপিট কিংবা দাম্পত্য অশান্তি, তা তো নয়। মামলা বিভিন্ন রকমের হতে পারে, মানে খুব শীতল মামলাও হয়, মানে একটা সামান্য জিনিস নিয়েও ঝগড়াঝাটি, এটা নিয়ে মামলা ঠুকে দিয়েছে, হ্যাঁ, আমার বড় দাদা ঠুকে দিয়েছে কিংবা পাশের বাড়ির প্রতিবেশী, একটি নারকেল গাছ কাটা নিয়েও মামলা হতে পারে। তো এই মামলা হলেই বিভিন্ন ধরনের অশান্তি, বিভিন্ন ধরনের পারিবারিক অশান্তি, সময়টা ভালো যায় না, আর্থিক দণ্ড, শুধু কোর্ট কাছারি, পুলিশ স্টেশন, এগুলো লেগেই থাকে। তা মানুষের জীবনে কখন মামলা হতে পারে? প্রথমত অনেকেই বলে দেবে মঙ্গল খারাপ থাকলে মামলা হয়, মঙ্গল খারাপ থাকলে মামলা হয়, শনি খারাপ থাকলে মামলা হয়, তা নয়। ভেঙে বোঝাচ্ছি, বুঝে নিন। প্রথমত, মামলা মোকদ্দমা নির্দেশিত হয় জন্মকালীন ষষ্ঠ ভাব থেকে মামলা নির্দেশ হয়, এবং সপ্তমভাবে বিচার হয় যে মামলার আপনার প্রতিপক্ষটা কীরকম হতে পারে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 5% বলবো, এর বেশি বলবো না। এবার বিংশোত্তরী দশা অনুযায়ী আপনার যদি ষষ্ঠপতির দশা
কিংবা সপ্তমপতির অন্তর্দশা কিংবা সপ্তমপতির দশা ষষ্ঠপতির অন্তর্দশা এরকমটি চলে, তাহলে মামলার সূত্রপাত হতে পারে। দেখা গেল আপনার ষষ্ঠপতি, দেখা গেল আপনার তুলা লগ্ন, অর্থাৎ ষষ্ঠপতি হচ্ছে আপনার বৃহস্পতি, তাহলে বৃহস্পতির দশা তার সাথে মঙ্গলের অন্তর্দশা, মামলার সূচনা হতে পারে। কিংবা দেখা গেল আপনার মঙ্গলের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা, সেখানেও কিন্তু মামলা সূচনা হতে পারে। এবার আসবো যে কোনো ষষ্ঠভাবের গ্রহ যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় কিংবা সেই নক্ষত্র প্রাপ্ত যদি নবতারা চক্রে বদ নক্ষত্রে অবস্থান করে, সেখানেও মামলার কিন্তু সূচনা আসতেই পারে। এবং ষষ্ঠ স্থানে কিংবা সপ্তম স্থানে যদি চতুর্থ স্থানের গ্রহ, অষ্টম স্থানের গ্রহ, 12 অর্থাৎ দ্বাদশ স্থানের গ্রহ যদি সরাসরি এসে বসে জন্মকালীন, কিংবা তারা যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, যদি চতুর্থ, অষ্টম, দ্বাদশের গ্রহ যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সেখানেও কিন্তু মামলা আসতেই পারে। মামলা জয়ও কিন্তু আবার ভাবতে হবে যে কখন মামলা জয় হতে পারে। অনেকে ভাবলো মিটে গেল আমার ঝামেলা, তা নয়, হয়তো উকিল আপনার ঝামেলা মেটাচ্ছে কিংবা হয়তো কোনো রকমের বোঝাপড়া হয়েছে, কিন্তু দেখা গেল ষষ্ঠ স্থানে এবং সপ্তম ঘরের গ্রহ যদি একাদশ স্থানের যেই গ্রহটা বসে আছে যদি তার নক্ষত্র প্রাপ্ত হয়, কিংবা গোচরে যদি ষষ্ঠ স্থানের গ্রহ কিংবা সপ্তম স্থানের গ্রহ যদি একাদশ স্থানের গ্রহের সাথে কোনো রকমের সম্বন্ধ সৃষ্টি করে, তখনই আপনার মামলা থেকে রেহাই হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে মামলা মঙ্গলের প্রতিকার করলেই মামলা মিটে যাবে তা তো নয়। মামলার এটা ছোট করে বলবো আভাস, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে রাখছি। দশমহাবিদ্যার কথা তো আমরা শুনেছি, অষ্টম দেবীকে আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে কে, তার যদি সঠিকভাবে পুজো এবং তাকে যদি শান্তি দেওয়া যেতে পারে পুজোর মাধ্যমে, তাহলে যাদের মামলা চলছে তারা মামলা থেকে নিষ্কৃতি পেতে পারে। এটা হচ্ছে একদম বৈজ্ঞানিকভাবে বললাম। এবং প্রত্যেকটি মানে কেন বৈজ্ঞানিকভাবে বলছি, কারণ যে কোনো জ্যোতিষের সলিউশনগুলো যা হয় কোনো রকমের গুপ্ত প্রতিকারে কিছু হয় না, যা হয় একমাত্র গ্রহের সেই দেবদেবীকে সন্তুষ্ট করে পুজো এবং যজ্ঞের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে আপনার জীবনে যদি মামলা আসছে কি না সেটা পরখ করে দেখতে হবে, কিংবা মামলা চললে তার আলটিমেটলি সলিউশনের রাস্তাটা কি সেটাও পরখ করে দেখতে হবে, এবং সেটা অত্যন্ত গাণিতিকভাবে দেখতে হবে। এটা গেল 2। 3 নম্বর আলোচনা যেটি আজকে, সেটা হচ্ছে যে দেখুন এই দুটো আলোচনা করা হলো, সেটা আমি আমার পক্ষ থেকে দিলাম। এই যে আলোচনাটা অর্থাৎ বার্ষিক রাশিফল, সেটা আপনাদের প্রত্যাশা অনুযায়ী, কারণ বার্ষিক রাশিফলকে আমি বলবো পছন্দ করব বলতে এটা গোচরীয় ফলাফল হিসাবে, কিন্তু তা তো আমরা বলি না, আমরা রাশিফল বলি। দেখুন বৃষরাশি নিয়ে বলবো, বৃষরাশির কোনো ব্যক্তি 3 তলায় থাকতে পারে, আবার বৃষরাশির কোনো ব্যক্তি দলমা বেড়ার বাড়িতেও থাকতে পারে। সুতরাং রাশিফল কেন বলতে চাই না, কারণ বয়সের তারতম্য, জন্মকালীন গ্রহগত অবস্থান, এগুলোর ওপর কিন্তু রাশিফল যে আমরা বিশ্লেষণ করি সেটা কিন্তু একটু তারতম্য ঘটে। তাই আমি বলবো জন্মকালীন আপনার গ্রহগত অবস্থান কি অবস্থায় আছে সেটাকে দেখা কিন্তু প্রধান কর্তব্য। আমরা রাশিফলটা বলি এটা একটা আপাত দৃষ্টি অনুযায়ী, হ্যাঁ, জন্মকালীন আপনার গ্রহটা কোন জায়গাটায় আছে, তারপরে এই যে রাশিফল, এটা তো অরিজিনালি তো এটা গোচরীয় ফল, তার সাথে কতটা সম্বন্ধ সৃষ্টি হচ্ছে সেটাই তো রাশিফল। তো যাই হোক, রাশিফল বলবার আমরা যেটা বলি, প্রথমেই বলছি মন্থর গতিসম্পন্ন গ্রহেদের গোচরের উপর নির্ভর করে শনি সারা বছর 2026-এ মীন রাশিতে অবস্থান করবে। এটার কোনো ট্রানজিট কিন্তু শনির নেই। বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে, যদিও বক্রী অবস্থান, 11ই মার্চ বক্রী অবস্থা ত্যাগ করবে। 2রা জুন ওই বৃহস্পতি কিন্তু আবার কর্কট রাশিতে আসবে এবং বছরের শেষ ভাগে সিংহ রাশি হয়ে বছর শেষ করবে 2026 সাল। এবং 2026 সালের কুম্ভ রাশিতেই রাহু থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত, উল্টো দিকে কেতু থাকবে সিংহ রাশিতে 5ই ডিসেম্বর পর্যন্ত, একদম মানে পুরো বছরটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এটা হলো মন্থর গ্রহের গোচর। এই গোচরের ওপর কি দাঁড়াচ্ছে বৃষ রাশির 2026 সাল বলবো। বিদ্যার্থীদের সফলতা মোটামুটি ভালো। বিদ্যা প্রতিকারক রবি, যেহেতু রবির বছর, বিদ্যাভাবে যদিও কেতু বৃষ রাশির, নিজের বুদ্ধিমত্তা যদি চালাবার চেষ্টা করে তাহলে কিন্তু ব্যর্থতা আসবে। যদি মা বাবা অভিভাবক মাস্টারমশাইদের কথা বৃষরাশির জাতক জাতিকার কিংবা বিদ্যার্থীরা শোনে, তাহলে অভূতপূর্ব পড়াশোনায় সফলতা পেতে পারে।
বিশেষত রসায়ন, গবেষণামূলক কাজ কিংবা কারিগরি বিদ্যায় বড় বড় সাফল্যতা কিন্তু বৃষরাশির আছে। প্রণয়, সম্পর্ক, আধ্যাত্মিক জীবনে কিন্তু ব্যর্থতা আসবে, যেহেতু শনির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে শুভ, তবে জুন মাসের পরে কিন্তু একটু অশুভ অবস্থায় যাবে যখন বৃহস্পতি যখন কর্কটে আসবে। ব্যবসার ক্ষেত্রেও তাই, জুন মাসের পরে কিন্তু বৃষরাশির ব্যবসায়িক সফলতা বেশি, বিশেষ করে যেটা রয়েছে যে রাহু দশমে এবং শনি একাদশে উপচয়ভাবে রয়েছে। দেখুন কর্মক্ষেত্রে তো অত্যন্ত শুভ, মাঝে মাঝে কিন্তু কর্মে পরিবর্তন এবং বিভিন্ন রকম বড় বড় পদমর্যাদা কিন্তু বৃষরাশির আসতেই পারে। তবে শারীরিক বিষয়ে একটু সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে। বড় বড় অস্ত্রোপচার কিংবা দীর্ঘদিন ধরে একটা জড়া ব্যাধি এগুলো কিন্তু আপনাদের থাকতে পারে। হঠাৎ অকস্মাৎভাবে কিন্তু বাস্তু এবং মাতৃস্থানীয় সুখের ব্যাহত হতে পারে, যেহেতু রাশির চতুর্থভাবে যেহেতু কেতুর অবস্থান। আসবো মিথুন রাশি 2026 সাল কীরকম যেতে পারে, খুবই সামান্য 5% বলতে পারছি। তো যাই হোক, দশমে শনি মোটামুটি মধ্যম ফল দেয় বরাহ মতে, কিন্তু বৃহস্পতি কিন্তু না স্থানে রয়েছে মিথুন রাশিতে। তাই মানসিক ভয় ভীতি, সবসময় একটা নার্ভাসনেস কাজ করতে পারে, উদরপীড়া, লোয়ার পোর্শন অফ বডি এই ধরনের সমস্যা আসবে, বিভিন্ন রকম ব্যাধি। দেখুন বিদ্যার্থীতে কিন্তু নানাবিধ বিড়ম্বনা, বিদ্যাক্ষেত্রে যেহেতু শনির সপ্তম দৃষ্টি থাকছে তাই বিড়ম্বনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আসবে, সতর্কতা অবলম্বন প্রয়োজন। বছরের মধ্যভাগ থেকে কিন্তু ভালো সময়, অর্থাৎ জুলাই মাসের পর থেকে দাম্পত্য বিষয়ে শুভ ফল হবে মিথুন রাশির, প্রণয় প্রাপ্তি, সম্পর্ক, আত্মীয় লাভ হবে। ব্যবসায়ীদের জন্য শুভ, এবং বৃহস্পতি সপ্তম পূর্ণদৃষ্টি যেহেতু সক্ষেত্রে থাকছে মিথুন রাশির সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু জুন মাস পর্যন্ত একটা ভালো সফলতা কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, কর্ম নিয়ে একটু ভোগান্তি, মামলা হঠাৎ করে আসতে পারে, আত্মীয় বন্ধু পরিজনের থেকে আপনারা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকা। আসবো 2026 কর্কট রাশি কিরকম যাবে। দেখুন বিদ্যাভাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, জুনের পর কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকবে, হ্যাঁ, কর্কট রাশির পঞ্চমে। অর্থাৎ যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি আসছে জুন মাসের পর, উচ্চশিক্ষা ব্যাপক সফলতা পাবে কর্কট রাশির জাতক জাতিকা। মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা, ওকালতি, যে কোনো ধরনের উচ্চবিদ্যায় আপনারা ব্রতী হতে পারেন, ভালো ভালো জায়গায় পড়বার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবং যারা কলাকুশলী, গান বাজনা, অভিনয় চর্চা নিয়ে আছেন, হ্যাঁ, তারা কিন্তু ব্যাপক সফলতা পাবে 2026 সালে। প্রণয় সম্পর্ক এবং বিভিন্ন রকমের সম্পর্ক আসবে, ভ্রমণ আপনাদের হতে পারে ভালো ভালো জায়গায়। দাম্পত্য জীবনে ফার্স্ট হাফ কিন্তু ভালো নাও যেতে পারে, সেকেন্ড হাফ অর্থাৎ জুন মাসের পরে কিন্তু আপনাদের বিয়ে সংগঠিত হতে পারে, ধরুন মামলা মোকদ্দমা কিংবা অ্যাডজাস্ট হচ্ছিল না, সেগুলো তো ভালো আসতে পারে। ব্যবসায় ধীরে চলো নীতি নিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে, হ্যাঁ, পরে আস্তে আস্তে কিন্তু ব্যবসার উন্নতি হবে, মানে মার্চ এপ্রিলের পর থেকে। কর্ম নিয়ে কিন্তু একটা সংশয় থাকে, মানে যারা বেতনভোগী কর্মচারী, অর্থক্ষয় বাড়াতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ বৃদ্ধি হতে পারে। আসবো কন্যা রাশি, বিদ্যাভাব মধ্যম শুভ এবং ফলাফল খুব একটা ভালো নাও হতে পারে, তবে কিছু ধরনের মানসিক অশান্তি এগুলো কিন্তু থাকবে, কারণ সপ্তমে শনির দৃষ্টি থাকছে, মানে শনির সপ্তম দৃষ্টি থাকছে। টেকনিক্যাল, মেডিকেল এই ধরনের পড়াশোনা করলে একটু ভালো, ভূগোল নিয়ে পড়াশোনা করা যেতে পারে কিংবা ম্যানেজমেন্ট পড়াশোনা করা যেতে পারে। প্রণয় ভঙ্গ, সম্পর্ক ভঙ্গ এগুলো থেকে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। কেমন সম্পর্কে বিবাহ কনফিউশন হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের অসুবিধে, এবং কর্মক্ষেত্রে একটু কিন্তু বিড়ম্বনা, হ্যাঁ, এবং দূরপথে যাত্রার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। অর্থনৈতিক সফলতা, গৃহজনিত সফলতা যা আসবে জুন মাসের পরে। এই যে রাশিফলটা বলা হলো, এটা 5% প্রথম কথা। আরও দেখুন, এটা তো রচনাধর্মী রাশিফল বলি না, যা বলছি টেকনিক্যাল এবং ম্যাথামেটিক্যাল, একদম গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে। তা সত্ত্বেও বলবো এটা 50%। নিজেদের সাথে যদি রিলেট করতে হয়, নিজেদের জন্মকালীন গ্রহেদের অবস্থানের সাথে রিলেট করতে হবে। কারণ দেখুন, একটা কথা, 1000টা পয়েন্ট বললাম, হয়তো একটা পয়েন্ট আপনাদের মনঃপুত হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের খুব একটা, মানে 1000 ব্যক্তি 1000 ধরনের রাশিফল বলবে, আপনারা ভাববেন যে আমার সাথে কি হতে চলেছে, মানে একটা পিন পয়েন্ট বক্তব্যে আমরা কিন্তু উপনীত হতে পারবো না। কিন্তু আমি যে এর আগে যে দুটো আলোচনা করলাম, চতুষ্কোণ কিংবা আপনার মামলা মোকদ্দমা কোন অবস্থাতে হতে পারে, সেই যে একটি আলোচনা, সেটা কিন্তু 1000টি আলোচনার সমান হতে পারে। তাই রাশিফলকে প্রাধান্য দেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র মনোগ্রাহী আলোচনা, কিন্তু এটা যে সত্যি, এটা 50%। আবারও বলছি, নিজেদের রাশিফল কতটা 2026 সালে আমরা ভালো ফল পেতে পারি, তাহলে নিজেদের জন্মকালীন গ্রহেদের অবস্থান এবং বর্তমানে যে গ্রহগত সঞ্চার অর্থাৎ গোচরের জন্য এই দুটোর মিলিত হাত, অর্থাৎ ডান হাত এবং বাম হাত যখন একসাথে আসবে, তখনই আপনার যে কোনো ধরনের রাশিফল 100% মিলবে।
তাহলে কি দরকার দিদিভাই আমাদের প্রয়োজন, যে জন্মকালীন আমাদের গ্রহগত অবস্থানটা কী জায়গাটায় আছে এটা আমাদের নির্ণয় করার প্রয়োজন রয়েছে। বলা শেষ, আবারও শেষ করার আগে বলবো এখনও সময় আছে, যারা মনে হয় যে পদ্ধতিগত প্রতিকার কিংবা শাস্ত্রীয় প্রতিকার কিংবা জ্যোতিষের চুলচেরা বিশ্লেষণ, তাহলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। এখনও কিছু সময় আছে, বছরের শেষ অমাবস্যায় সবাইকে আহ্বান জানাবো। লাইভ সম্প্রচার হচ্ছে কিংবা হবে, আপনারা কিন্তু এখনো সময় আছে, অংশগ্রহণ করতেই পারেন। অবশ্যই আজকে আমরা এই গ্রহের চতুষ্কোণ বিচার এবং মামলা মোকদ্দমা যোগ যেমন শুনলাম, তার সঙ্গে সঙ্গে 4টি রাশির 5% বলবো আমরা শুনলাম কিন্তু 2026, অর্থাৎ বৃষ, তার সঙ্গে মিথুন, কর্কট এবং কন্যা। যাব হচ্ছে প্রথমত বলবো যে এখনো বকুল অমাবস্যার যে কয়েক ঘন্টা সময় রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু এই পুণ্যাহুতি, ভুল গ্রহ সংস্কার, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আজকে, এবং এই মহাযজ্ঞে আপনারা যোগাযোগ করতে পারেন। যে ফোন নাম্বার যাচ্ছে 8274080294, 9674890436, অবশ্যই যোগাযোগ করুন। সাপ্তাহিক চেম্বার বলে দেবো আমি, বারাসাতে চেম্বার রয়েছে রবি বুধবার, গড়িয়াহাটে মঙ্গল বৃহস্পতি শনি, হাতিবাগানে রবিবার চেম্বার, বেহালায় চেম্বার মঙ্গল বৃহস্পতি শনি, বালিতে সোম এবং শুক্রবার চেম্বার, ব্যারাকপুরে চেম্বার থাকে না মঙ্গল বৃহস্পতি এবং শনিবার। এবং মাসিক চেম্বার হচ্ছে 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর বর্ধমান চেম্বার, 30 অর্থাৎ 30 ডিসেম্বর মেদিনীপুর এবং মেচেদায় দুটো জায়গায় চেম্বার, 6 জানুয়ারি 2026 মালদায় চেম্বার রয়েছে, 7 জানুয়ারি রয়েছে বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বার, 12 জানুয়ারি অর্থাৎ 12 জানুয়ারি চেম্বার রয়েছে শিলিগুড়ি, 13 জানুয়ারি কোচবিহার, 15 জানুয়ারি চেম্বার রয়েছে দুর্গাপুর এবং আসানসোল, তার আগে আরেকটি চেম্বার রয়েছে 5 জানুয়ারি, 5ই জানুয়ারি কিন্তু বোলপুর চেম্বার, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এছাড়া জামশেদপুর বলুন, গুয়াহাটি, আগরতলা, অন্যান্য বিভিন্ন জায়গায় অনলাইন কনসালটেন্সি কিন্তু রয়েছে। এবং এই যে যজ্ঞের কথা, যে বকুল অমাবস্যা, অনলাইনেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং অগ্রিম বুকিং একেবারেই বাধ্যতামূলক, সেটা পরবর্তীর জন্য। কেন অনলাইন বলছি, কারণ অনেকে দেখো, আমরা তো বাঙালি, আমাদের অনেক সময় বিলম্বিত বোধোদয় হয়। হ্যাঁ, সঠিক জিনিসকে আমরা পেতে কিংবা গ্র্যাফ করতে একদম শেষ লগ্নে এসে আমরা ওটাকে আমরা স্পর্শ করি। তাই বলছি, যদি মনে হয় যে আমার কথার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা খুঁজে পাচ্ছেন কিংবা আমার বিচার, জ্যোতিষ বিচার যে আমি যেগুলো আপনাদেরকে উপহার হিসেবে দিয়েছি, তার মধ্যে কোনো যৌক্তিকতা আছে, আর সমাধান যেটা আমি করি সবসময়, যেহেতু আমি নিজে পুরোহিত, তাই আমার যজ্ঞের ঋত্বিক আমি নিজেই, তাই আমি জানি সঠিক পথ অবলম্বন করলে, মা তারার পূজা করলে কিংবা বিভিন্ন যাগযজ্ঞ করলে ফল, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, বিবাহিত জীবন, কর্মক্ষেত্রে, বাচ্চা, অবাধ্য সন্তান, যে কোনো ক্ষেত্রে, যদি আপনার সমস্যা যদি বৈধ হয় কিংবা যদি আপনার চাহিদা বৈধ হয়, আমি হরপ করে বলতে পারি, মা তারার নামে শপথ নিয়ে, আপনাদের সমস্যার সমাধান হবেই হবে। আর বকুল অমাবস্যা অত্যন্ত বিরল, ভালো 12টি অমাবস্যার মধ্যে 8টি অমাবস্যাই ভালো, এর পরের অমাবস্যা অত্যন্ত ভালো, মৌনী অমাবস্যা। যারা উপস্থিত থাকতে পারছেন না এটায়, পরবর্তীর জন্য যোগাযোগ রাখতে পারেন। তবে বলবো, ওই যে বললাম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই অল্প সময় 4 ঘন্টা শর্ট সিলেকশন করতে হবে। যদি মনে হয় তাহলে এই 4 ঘন্টায় এই সূক্ষ্ম সিদ্ধান্ত আপনাকে একটা সফল জীবন দিতে পারে আগামীর জন্য, রেস্ট অফ লাইফের জন্য, এবং 2026-এর সূচনাতে যাতে শুভ হয়, এটাই আমি কামনা করবো প্রত্যেকের জন্য। তাই খুব সুন্দর একটা কথা বললেন দাদা, যে বৈধ চাহিদা, এটা আমাদের অবৈধ চাহিদা এটা আমি বলবো না, অনেকে মানে অবৈধ বলাই যাবে না টিভির পর্দা, মানে এরকম চাহিদা নিয়ে আসবেন না, কখনো আসবেন না। ডেফিনেটলি দেখুন, নতুন বছর আসছে, আমরা প্রত্যেকেই চাই আমাদের জন্য ভালো হোক। তো বকুল অমাবস্যা একটা ভীষণ স্ট্রংগেস্ট একটা যোগ, এই যোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের বোধোদয়ের মাধ্যমে, অর্থাৎ আমাদের বোধোদয়ের মাধ্যমে, যত দ্রুততার সম্ভব, যত ক ঘন্টা রয়েছে। আজকের হাতে সময় নেই, অবশ্যই যোগাযোগ করতে থাকুন 8274080294, 9674890436। বকুল অমাবস্যা যতটুকু সময় আপনারা পাচ্ছেন যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, প্রত্যেকে নমস্কার।